হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আরব দেশে সন্তু কাকাবাবুর দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার আরব দেশে সন্তু কাকাবাবুর দ্বিতীয় পর্ব। একটু পরে সবাই গুহাটা ছেড়ে চলে গেল। বাইরে নিশ্চয়ই পাহারা রেখেছে। সন্তু বলল, বাইরে নিশ্চয়ই পারভেজ গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, তিনি আমাদের খোঁজ করবেন না? কাকাবাবু বললেন, কি জানি, খুঁজলেও বোধহয় এই গুহাটার সন্ধান পাওয়া যাবে না। তারপর পুলিশে খবর দেওয়া উচিত। সন্তু বলল, কাকাবাবু, দলিলটা তো আমাদের হোটেলের ঘরে আছে, এরা যদি সেই ঘরে ঢুকে চুরি করে আনে? কাকাবাবু বললেন, না, তা পারবে না। একটা জিনিস লক্ষ্য করেছিস সন্তু, এদের কারো হাতেই রিভলভার কিংবা ছুরি টুরি কিছু ছিল না। খ্রিস্টানদের একটা দল আছে, তারা আজও কোনো অস্ত্র ছোঁয় না। সন্তু বলল, এই রে, চোর ডাকাতরা যদি তা জেনে যায়, যদি বন্দুক নিয়ে ডাকাতি করতে আসে? কাকাবাবু বললেন, এখনকার দিনে বোধহয় বিশেষ পুলিশ পাহারার ব্যবস্থা থাকে, কিংবা কি করে আমি ঠিক জানি না। একটু পরেই দুজন লোক এলো ভিতরে। তাদের হাতে দুটো বড় বড় ট্রে, তাতে রুটি, নানা রকম সবজি, কাবাব, আরও একরকম মাংস, কিছু মিষ্টি, প্রচুর খাবার, এক একজনের পক্ষে খুবই বেশি। ট্রে দুটি নামিয়ে রেখে কোনো কথা না বলে চলে গেল লোক দুটি। আবার একজন ফিরে এলো, তার হাতে 2 বোতল মিনারেল ওয়াটার। কাকাবাবু বললেন, এরা দেখছি বন্দি করে রাখলেও খুব খাতির যত্ন করে। কাল রাত্রিরেও। সন্তু বলল, কালকেরটা ঠিক বন্দি অবস্থা বলা যায় না, পরে তো কারণটা বোঝা গেল। কাকাবাবু বললেন, সে যাই হোক, আটকে তো রেখেছিল ঠিকই। নে, খেয়ে নে। দুজনে খাওয়া শেষ করলেন নিঃশব্দে। সন্তু তার বোতলের পুরো জলটাই প্রায় শেষ করে ফেলল। আপন মনে বলল, আর চাইলে দেবে না, দেখি তো। গুহা থেকে বেরোবার মুখটায় গিয়ে উকি মেরে দেখল বাইরে, সেখানে 3জন লোক বসে আছে। সন্তুকে দেখতে পেয়ে 3জনই উঠে দাঁড়ালো। অন্য অস্ত্র নেই বটে, একজনের হাতে রয়েছে একটা বড় পাথর। সন্তু বলল, ওয়াটার, 1 বটল অফ ওয়াটার। কেউ বুঝল না। একজন অন্যদের মুখের দিকে চাওয়াচাই করল। সন্তু এবার ডান হাতটাকে গেলাসের মতো গোল করে মুখের কাছে এনে জল খাওয়ার ইঙ্গিত করল। কয়েকবারের পর সেটা বুঝে একজন দেওয়ালের ওপাশে গিয়েই নিয়ে এলো 3টে বোতল। সন্তু বলল, থ্যাংক ইউ। ফিরে এসে সন্তু বলল, এরা একটা বোতল চাইলে 3টে দেয়। কাকাবাবু বললেন, লোকগুলোকে ভালো বলতে হবে। যদি একেবারেই জল না দিত তাহলে কি হতো বলতো? জল ছাড়া তো আমরা একদিনের বেশি টিকতেই পারতাম না। কিছু না খেয়েও বেশ কিছুদিন বেঁচে থাকা যায়, কিন্তু জল ছাড়া অসম্ভব। তুই বিপ্লবী যতীন দাসের নাম শুনেছিস? সন্তু বলল, ট্রায়াঙ্গুলার পার্কের কাছে ওই নামে একটা রাস্তা আছে না? কাকাবাবু বললেন, হ্যাঁ, তিনি কে ছিলেন জানিস? সন্তু মাথা দুলিয়ে বলল, না। কাকাবাবু বললেন, আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসে তিনি ছিলেন এক অসাধারণ বিপ্লবী। রাস্তার নাম রাখলেও লোকে ভুলেই যাচ্ছে এদের কথা। ইনি ছিলেন পাঞ্জাবের ভগৎ সিংয়ের সঙ্গী। লাহোর জেলে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অনশন করেছিলেন টানা 62 না 63 দিন। ভেবে দেখ, অতদিন কেউ না খেয়ে থাকতে পারে? এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। শরীরটা শুকিয়ে একেবারে ছোট্ট হয়ে গিয়েছিল। জেলের কর্তারা
তার অনশন ভাঙার জন্য একটা মাটির কুজোয় জলের সঙ্গে দুধ মিশিয়ে রেখে দিত তার ঘরে। যদি জল ভেবে দুধ খেয়ে ফেলেন তাহলেই তো আর অনশন রইল না। যতীনদা সেটা বুঝতে পেরে জল খাওয়া বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, প্রচণ্ড তৃষ্ণার সময় যদি নিজেকে সামলাতে না পারেন তাই লাথি মেরে ভেঙে দিলেন সেই কুজোটা। 63 দিন পর তিনি মারা যান। সন্তু একটুক্ষণ পরে বলল, একবার চেষ্টা করে দেখব তো কতদিন না খেয়ে থাকতে পারি। কাকাবাবু বললেন, 1.5 দিনের বেশি পারবি না, তাও লুকিয়ে লুকিয়ে চকলেট টকলেট খেয়ে নিবি। আমাদের ছেলেবেলায় বলা হতো সরস্বতী পুজোর দিন সকাল থেকে উপোস করে অঞ্জলি দিতে হয়। সেই দিনই সবচেয়ে খিদে পেয়ে যেত যে লুকিয়ে লুকিয়ে বিস্কুট, বোঁদে, চিড়ের মোয়া যা পেতাম তাই খেয়ে নিতাম। মুখ মুছে যেতাম অঞ্জলি দিতে। সন্তু হেসে ফেলে বলল, হে এখন আমরাও তো গোপনে খেয়ে নিই, তোমরাও তাই করতে। কাকাবাবু হাসতে হাসতে বললেন, হ্যাঁ, ছেলেবেলায় আমি খুব ডানপিটে ছিলাম। একবার ছাদের পাঁচিলের উপর দিয়ে অনেকখানি হেঁটেছিলাম বন্ধুদের সঙ্গে বাজি ধরে। বাড়ির সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। 4 তলার ছাদ, পা পিছলে পড়লেই একেবারে শেষ। বাবা আমার কান মুলে দিয়েছিলেন। বাবার কাছ থেকে আমি ওই একবারই শাস্তি পেয়েছি। বাবার কাছ থেকে একবার পুরস্কারও পেয়েছিলাম। সন্তু কাকাবাবুর ছেলেবেলার চেহারাটা কল্পনা করার চেষ্টা করে বলল, কিসের জন্য? কাকাবাবু বললেন, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন একদিন কাগজে বিজ্ঞাপন দেখলাম ফেন্সিং ক্লাবের, মানে তলোয়ার খেলা শেখাবে। তখন তলোয়ার খেলার কিছুটা ফ্যাশন হয়েছিল। আমাদের সময় সিনেমায় ডগলাস ফেয়ারব্যাঙ্কস, এরল ফ্লিন, স্টুয়ার্ট ক্যাঞ্জার, তোরা নিশ্চয়ই এদের নামও শুনিসনি। ওরাই ছিলেন হিরো আর দুর্দান্ত তলোয়ার খেলা দেখাতেন, সোর্ড ফাইটিং যাকে বলে। সেই সব দেখে আমারও খুব শখ হয়েছিল। অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়ায় হতো এই ক্লাস। বাড়ির কাউকে কিছু বলিনি, বলতাম যে পার্কে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছি। সন্তু মুচকি হেসে বলল, তুমিও মিথ্যে কথা বলতে? কাকাবাবু বললেন, একটু আধটু বলতাম, তবে তোর বন্ধু জোর তুলনায় কিছুই না। হ্যাঁ, তারপর একদিন সকালবেলা বাবা খবরের কাগজ পড়তে পড়তে আমায় ডেকে বললেন, এই রাজা শোন, এদিকে এসে দেখ তো এটা কার ফটো। আমি তো ফটোটা দেখে ভয় কাঁপতে লাগলাম। আগের দিন জর্জ টেলিগ্রাফ ক্লাবে একটা কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছিলাম। জানতাম না সেই ফটোটা খবরের কাগজে ছাপিয়ে দেবে। বাবা বললেন, তোরই তো ফটো মনে হচ্ছে, এই যে তোর নামও লেখা রয়েছে। তুই তলোয়ার খেলা শিখলি কবে? আমি চুপ। বাবা আমার হাত ধরে টেনে পাশে বসালেন। তারপর মাথার চুলে হাত বুলোতে বুলোতে বললেন, জানিস, বাচ্চা বয়সে আমি বাখারি দিয়ে তলোয়ার বানিয়ে খেলতাম। এখন আমার ছেলে সত্যিকারের তলোয়ার খেলতে শিখেছে। তোকে আমি একটা পুরস্কার দেব। সন্তু জিজ্ঞেস করল, কি পুরস্কার পেলে? কাকাবাবু বললেন, একটা মোটর সাইকেল। আমার খুব শখ ছিল, সেটায় খুব আওয়াজ হতো। সারা পাড়া কাঁপিয়ে আমি যখন মোটর সাইকেল চালিয়ে যেতাম নিজেকে খুব হিরো হিরো মনে হতো। সন্তু বলল, তুমি রিভলভার চালাতে শিখলে কবে? কাকাবাবু বললেন, সেটা কিন্তু ছাত্র বয়সে শিখিনি। তলোয়ার খেলার শখও বেশি দিন রইল না। ফেন্সিং ক্লাবগুলো উঠে গেল। এখনকার ইংরেজি সিনেমাতেও তলোয়ার থাকে না, এখন শুধু গোলাগুলি। তাতে কি আওয়াজ! উফ! তাই এখন সিনেমা দেখাই ছেড়ে দিয়েছি। সন্তু জিজ্ঞেস করল, আমার বাবা রিভলভার চালাতে জানেন না, বিমানদা জানেন না, কিন্তু তুমি? কাকাবাবু বললেন, আমাদের বাড়িতে বন্দুক পিস্তল কিছু ছিল না,
বেশিরভাগ বাঙালির বাড়িতেই তো থাকে না। আমি যখন প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করতাম তখন শিখতে হয়েছিল। যেসব জায়গায় খোঁড়াখুড়ি হয় তা সবই শহর টহর থেকে অনেক দূরে, ফাঁকা কোনো জায়গায়। সেখান থেকে রোজ যাওয়া আসা করা যায় না, তাঁবু খাটিয়ে রাত্রিরেও সেখানে থাকতে হয়। সন্তু বলল, তাঁবুতে থাকতে আমার খুব মজা লাগে। কাকাবাবু বললেন, তুই ভাবছিস মজা, কিন্তু ওই সব নির্জন জায়গায় রাত্রির বেলা ডাকাতরা এসে সর্বস্ব কেড়ে কুড়ে নিয়ে যায়। একজন বিখ্যাত ইতিহাসের পণ্ডিতকে ডাকাতরা খুনও করে পালিয়েছিল। সেই জন্যই পরে বন্দুকধারী পাহারার ব্যবস্থা হয়েছে। অফিসারদেরও আত্মরক্ষার জন্য বন্দুক পিস্তল ছোড়া শিখতে হয়। আমি যখন আফগানিস্তানে একটা প্রাচীন দুর্গ আবিষ্কারের সময় ছিলাম তখন আমাকে রিভলভার চালাতে শিখিয়েছিল একজন আর্মি অফিসার। তার নাম প্রেমজিৎ সিংহ। তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে যায়। মাঝে মাঝে আমাদের দুজনের মধ্যে টার্গেট প্র্যাকটিসের সময় কম্পিটিশন হতো। একবার সত্যি সত্যি আমাদের সেই তাঁবুতে আক্রমণ করেছিল ডাকাতরা। সন্তু উৎসুকভাবে তাকিয়ে রইল। কাকাবাবু বললেন, ডাকাতরা এসেছিল ঘোড়া চালিয়ে, জনাচারেক হবে। আমরা রেডি ছিলাম। আমরা মাটি খুঁড়ে ব্যাংকার বানিয়ে রেখেছিলাম, যুদ্ধের সময় যেমন থাকে। ব্যাংকারের মধ্যে নেমে থাকলে সহজে গায়ে গুলি লাগে না। ডাকাতরা ভেবেছিল বড়জোর একজন পাহারাদার থাকবে, আর সরকারি বাবুরা সিটিয়ে থাকবেন ভয়ে। কিন্তু পরমজিৎ আর আমি 3টে ডাকাতকেই ফেলে দিলাম ঘোড়া থেকে। তাদের মধ্যে থেকে 3জন পালালো। একজনের পায়ে গুলি লেগেছিল, সে পালাতে পারিনি। তাকে আমরা ধরে রাখলাম। তাকে নিয়ে বেশ মজা হয়েছিল। তার নামটা অদ্ভুত, লোধা শিকারী। আমরা তাকে পুলিশে দিলাম না, তার পায়ের চিকিৎসা করানো হলো। তাকে রেখে দেওয়া হলো একটা তাঁবুতে, আর রোজ তার ওপর ইতিহাসের লেকচার ঝাড়া হতো। এই খোঁড়াখুড়ির কাজ যে কত জরুরি তা তাকে বোঝানো হতো। তারপর সে কিন্তু আর পালাতে চাইল না, থেকে গেল আমাদের সঙ্গে। এই লোধা শিকারী পরে একটা প্রাইজ পেয়েছিল। এই সন্তু, তুই কাঁপছিস? সন্তু বলল, না তো। কাকাবাবু বললেন, সকালেই বলেছিলাম একটা কোট নিয়ে আসতে, তুই আমারটা গায়ে দে। সন্তু বলল, না না, আমার চাই না, সত্যি বেশি শীত করছে না। কাকাবাবু বললেন, হাত দুটো তো স্বামী বিবেকানন্দর মতো বুকের ওপর চেপে রেখেছিস। পাহাড়ি জায়গায় বেশি ঠান্ডা হয়, রাত্রিরে ঠান্ডা অনেক বাড়বে। সন্তু বলল, আমরা কি রাত্রিরে এখানে থাকবো? কাকাবাবু বললেন, তাছাড়া উপায় কি, এখান থেকে বেরোবো কি করে? এরা অবশ্য ভালো খাবার দাবার দিচ্ছে, রাত্রিরে কম্বল বিছানাও দেবে নিশ্চয়ই। কিন্তু এখানে আটকে থাকলে তো এই দেশটার কিছুই দেখা হবে না। সন্তু বলল, জানলা না থাকলে আমার বিচ্ছিরি লাগে। কাকাবাবু বললেন, গুহার মধ্যে আর তুই জানলা পাবি কি করে? সন্তু বলল, এখানে তো দরজা টরজাও নেই, সামনেটা খোলা, আর একবার বাইরেটা দেখবো নাকি? কাকাবাবু বললেন, দেখতে পারিস, কিন্তু মারামারিটারি করিস না, তাতে কোনো লাভ হবে না। সন্তু এগিয়ে গেল সামনের দিকে। বাইরে উকিঝুঁকি মেরে দৌড়ে ফিরে এসে সন্তু বলল, কাকাবাবু, ওখানে কোনো লোক নেই, শুধু একটা কুকুর বাঁধা আছে, চেষ্টা করলে ওই কুকুরটার পাশ দিয়ে চলে যাওয়া যায়। কাকাবাবু জিজ্ঞেস করলেন। কুকুরটা কত বড়? সন্তু হাত দিয়ে দেখিয়ে বলল, বেশ বড়, খুব সম্ভবত অ্যালসেশিয়ান, কিন্তু ওর গলার চেনটা ছোট, বেশি দূর এগোতে পারবে না। কাকাবাবু বললেন, আমরা যখন পাশ দিয়ে যাব তখন কি কুকুরটা চুপ করে বসে থাকবে, তাকাবে না? ওই লোকগুলো নিশ্চয়ই কাছে কোথাও আছে, কুকুরের ডাক শুনলেই ছুটে আসবে। ওরে সন্তু, আমার তো এই মুশকিল,
খোঁড়া পা নিয়ে দৌড়তে পারি না, সঙ্গে কোনো অস্ত্রও নেই, আবার ধরা পড়ে যাব। সন্তু মাথা দোলাতে লাগলো। কাকাবাবু আবার বললেন, আজ রাতটা এখানেই কাটানো যাক, দেখি কেমন লাগে। কাল সকালে ভাবছি দলিলটা এদের দিয়ে দেওয়ার কথাই বলবো। বাজারে ওর দাম যাই হোক, ক্রিশ্চিয়ানদের ব্যাপার, ওদের কাছেই তো থাকা উচিত। আমি শুধু চাইছিলাম ওতে কি লেখা আছে সেটা জানতে। জোসেফ সেটা কিছুতেই বলল না আমাকে। সন্তু বলল, আমার মনে হয় ওই জোসেফ সাহেবও ওটা পড়তে জানেন না। ভালো করে তো দেখলেনই না তোমার কাগজটা, খালি আসলটা চাইতে লাগলেন। কাকাবাবু বললেন, হতেও পারে, কতদিন আগেকার হাতের লেখা, পড়তে অনেক সময় লাগতে পারে, কিন্তু শেষ লাইনটা পড়েই জোসেফ সাহেব বুঝেছেন এটা খুবই মূল্যবান। সন্তু বলল, শেষ লাইনে কি যীশুখ্রিস্টের সই থাকতে পারে? কাকাবাবু দুদিকে মাথা নেড়ে বললেন, আমার তা বিশ্বাস হয় না, তবে যদি সত্যি সত্যি তা হয় তবে সেটা হবে একটা যুগান্তকারী আবিষ্কার। যিশু লিখতে পড়তে পারতেন এরকম কখনো জানা যায় না। এই সন্তু, তুই তো শীতে কাঁপছিস দেখছি, নে এটা পড়ে নে। কাকাবাবু জোর করে নিজের গায়ের কোটটা খুলে সন্তুর গায়ে জড়িয়ে দিলেন। তারপর বললেন, এখন একটু কফি খেলে মন্দ হতো না। তুই এক কাজ কর, ওই সামনের দিকটায় কয়েকবার কফি কফি বলে চিৎকার করে দেখ তো। সন্তু সেদিকে গিয়ে মুখ খোলার আগেই জুতো মশমশিয়ে ঢুকে এলো চারজন লোক। তাদের মধ্যে একজন কাকাবাবুর কাছে এসে হাঁটু গেড়ে বসে পরিষ্কার ইংরেজিতে বলল, উই আর এক্সট্রিমলি সরি স্যার, আমাদের মাফ করবেন, আমরা বুঝতে পারিনি আপনারা সালাদিন সাহেবের কাছ থেকে এসেছেন। সালাদিন সাহেব আমাদের অনেক উপকার করেছেন। ভেরি সরি, ভেরি সরি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তাহলে আমরা এখন কি করব? সেই লোকটি বলল, ইউ আর ফ্রি টু গো, বাইরে আপনাদের জন্য গাড়ি তৈরি আছে। কাকাবাবু বললেন, চল সন্তু, আমরা হোটেলে গিয়েই আরাম করে শুই। কাকাবাবু এগোতে লাগলেন আর লোকগুলো বারবার বলতে লাগলো, মাফ করবেন, মাফ করবেন। কাকাবাবু একবার মুখ ফিরিয়ে বললেন, না না, আপনারা আমাদের বেশ খাতির যত্ন করেছেন, আমাদের একটুও খারাপ লাগেনি। সন্তু দেখল প্রথম যে লোকটির থুতনিতে এসে লাথি মেরেছিল সেই লোকটিও আছে এই দলে। সেও বলছে, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। বাইরে এসে দেখা গেল প্রায় সন্ধে হয়ে এসেছে। কাকাবাবুরা যখন গুহার মধ্যে ঢুকেছিলেন তখন দুপুর 12টা। গাড়ি নিয়ে অপেক্ষা করছেন পারভেজ। কাকাবাবু বললেন, সে কি, আপনি সেই দুপুর থেকে এখানেই ঠায় দাঁড়িয়ে আছেন নাকি? তিনি বললেন, না মিস্টার কাকা, যখন দেখলাম 2 ঘন্টার মধ্যেও আপনারা ফিরছেন না তখন বুঝলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। এখানকার লোকদের জিজ্ঞেস করলে তারা কিছু বলে না। আপনাদের দায়িত্ব আমার ওপর। রিপোর্ট করার জন্য তক্ষুনি চলে গেলাম সালাদিন সাহেবের কাছে। আপনারা গাড়িতে উঠুন, বাকিটা বলছি। কাকাবাবুরা গাড়িতে উঠে পড়লেন। ড্রাইভার সেই একই ব্যক্তি, যিনি একটিও কথা বলেন না। কাকাবাবু তার পাশে বসে বললেন, বজুর মসিয়ে। এবার সেও মুখ ফিরিয়ে বলল, বজুর, বজুর। কাকাবাবু বললেন, এক সময় এই দেশটা ফরাসিদের অধীনে ছিল, তাই এখানকার কিছু লোক ফার্সি ভাষা জানে, তাই না? পারভেজ বললেন, ঠিক ধরেছেন, কিছু লোক আছে যারা ইংরেজি বলতে পারে না কিন্তু ফ্রেঞ্চ বলতে পারে। কাকাবাবু বললেন, সেটাই আমি পরীক্ষা করে দেখলাম। হ্যাঁ, তারপর কি হলো? পারভেজ বললেন, গিয়ে শুনলাম তিনি ঘুমোচ্ছেন। যতই জরুরি কাজ থাক ওকে তো জাগানো যাবে না। অপেক্ষা করতে লাগলাম সেখানে বসে। প্রায় 2.5 ঘন্টা পর ওর ঘুম ভেঙেছে শোনা গেল, কিন্তু তখন তিনি খাবেন, আমাদের দেখা করার অনুমতি নেই। ওর সেক্রেটারিকে সব জানালাম,
তিনি ওর সঙ্গে কথা বলার পর ফিরে এসে আমাকে বললেন, তুমি আবার এন আলুলায় চলে যাও, সেখানে অপেক্ষা করো, দরকার হলে সারা রাত সেখানে থাকবে। তা আপনারা তো সন্ধ্যের মধ্যেই বেরিয়ে এলেন। কাকাবাবু বললেন, ওরা আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, শুধু মূল দলিলটা চেয়েছিল। ছেড়ে দেওয়ার সময় তো সে সম্পর্কে কিছু বলল না। পারভেজ বললেন, ওরে বাবা, একবার সালাদিন সাহেবের নাম শুনেছে, আর কিছু বলবে? কাকাবাবু বেশ অবাক হয়ে বললেন, সালাদিনকে এরা ভয় পায় কেন? সালাদিনের সঙ্গে এদের কি সম্পর্ক? পারভেজ বললেন, না না স্যার, ভয় নয়, ভয় নয়। সালাদিন সাহেবকে এরা খুব শ্রদ্ধা করে। সালাদিন সাহেব মুসলমান হলেও খ্রিশ্চানদের যে কত রকম সাহায্য করেন তার ঠিক নেই। এখানকার একটা পুরনো ভাঙা গির্জা সালাদিন সাহেব সম্পূর্ণ মেরামত করে দিয়েছেন। সন্তু জিজ্ঞেস করল, আচ্ছা, সালাদিন সাহেব কি চিতাবাঘ পোষেন? পারভেজ বললেন, হ্যাঁ, তুমি দেখেছ বুঝি? ওর তো নানা রকম শখ। আর একটা বাড়িতে আছে 3টে ভল্লুক, সাদা রঙের। তাদের জন্য সব সময় বরফের ব্যবস্থা রাখতে হয়। আর একটা বিশাল পাইথন। আবার উনি ছবিও ভালোবাসেন। দেশ বিদেশের অনেক শিল্পীর ছবি কিনেছেন। কাকাবাবু বললেন, মানুষটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু এখন এতই অসুস্থ যে ভালো করে কথাও বলা যাবে না। আরও আগে যদি এখানে আসা যেত। পারভেজ বললেন, স্যার, এখন হোটেলেই ফিরবেন তো? কাকাবাবু বললেন, হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে, বাইরে ঘোরা যাবে না। সমুদ্রের ধারের রাস্তা দিয়ে হোটেলে পৌঁছতে আর দেরি হলো না। পারভেজ কাকাবাবুকে একটা কার্ড দিয়ে বললেন, স্যার, এতে আমার ফোন নাম্বার আছে। যখনই কিছু দরকার হবে খবর দেবেন। যত রাতই হোক, কোনো অসুবিধে নেই। কাকাবাবু এবার ড্রাইভারকে বললেন। মসওয়া। সেও হাসি মুখে বলল, বাসোয়া। গাড়িটা চলে যাওয়ার পর ভিতরে ঢুকতেই দেখা হলো প্রজ্জ্বলের সঙ্গে। সে জিজ্ঞেস করল, কেমন ঘুরলেন কাকাবাবু? সন্তু, এ দেশটা কেমন লাগছে? সন্তু বলল, খুব ভালো। প্রজ্জ্বল বলল, এ দেশের খাবারও খুব ভালো। আজ কোথায় গিয়েছিলেন? সন্তু কাকাবাবুর মুখের দিকে তাকালো। সে জায়গাটার নাম ভুলে গেছে। কাকাবাবু বললেন, মা লুলা। প্রজ্জ্বল বলল, ওহ, ভারী সুন্দর জায়গা। ওখানকার লোকেরা খুবই শান্ত আর ভদ্র। পাহাড়ের উপর কেটে কেটে কি সুন্দর সব বাড়ি বানিয়েছে। ওদের কারো সঙ্গে আলাপ হলো? কাকাবাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ। প্রজ্জ্বল আবার জিজ্ঞেস করল, কাল কোথায় যাবেন ঠিক করেছেন? লাটাকিয়া যাবেন? সেটাও খুব পুরনো একটা বন্দর, যীশু খ্রিস্টের আগেকার। এই সমুদ্রের ধার দিয়েই যেতে হয়। যদি যান, আমিও আপনাদের সঙ্গে যেতে পারি। কাকাবাবু বললেন, হ্যাঁ, যাওয়া যেতে পারে। কাল সকালে ঠিক করে নেব। প্রজ্জ্বল বলল, সেই ভালো। এখন আপনারা বিশ্রাম নিন, কাল সকালে দেখা হবে। চাবি খুলে ঘরে ঢুকেই কাকাবাবু নাক কুঁচকে গন্ধ শোকার চেষ্টা করলেন। হ্যাঁ, একজন কেউ ঢুকেছিল ঘরে। সন্তু এদিক ওদিক তাকালো। ঘর লণ্ডভণ্ড করবার চিহ্ন নেই। সকালে যেমন ছিল ঠিক তেমনই আছে। কাকাবাবু আবার বললেন, হ্যাঁ, কেউ একজন ঢুকেছিল কিছু খোঁজাখুঁজির জন্য। সব আবার সাজিয়ে রেখে গিয়েছে, কিন্তু দু একটা চিহ্ন থেকেই যায়। কি কি চিহ্ন বলতো সন্তু? সন্তু আবার ভালো করে দেখে বলল, ঠিক বুঝতে পারছি না তো। কাকাবাবু বললেন, হোটেলের যারা ঘর পরিষ্কার করে, আমরা বেরোবার আগেই তারা পরিষ্কার করে গিয়েছে। আর কারো ঢোকার কথা নয়, কিন্তু দেখ, টেবিলের ওপর আমার যে কলমটা, ওটার খাপ খোলা ছিল। আমি সব সময় খাপ বন্ধ করতে ভুলে যাই। এখন খাপ বন্ধ।
বিছানায় তোর বালিশ আর আমার বালিশের কভারের ডিজাইন আলাদা, মানে আমার বালিশটা উল্টো করে সাজিয়ে রাখা হয়েছে, আর বারান্দার দিকের পর্দাটা পুরো টানা। আমরা কিন্তু ফাঁক রেখে গিয়েছিলাম একটুখানি। তারপর তিনি হেসে বললেন, শার্লক হোমস হলে এইভাবে বলতেন, তাই না? আমার কিন্তু ভুলও হতে পারে। অনেক সময় একটুখানি ফাঁক রাখা পর্দা আপনা আপনি পুরোটা বন্ধ হয়ে যায়। সন্তু বলল, কেউ ঘরে ঢুকেছিল? তাহলে কি সেই আসল দলিলটা নিয়ে গিয়েছে? কাকাবাবু বললেন, না, সেটা তো আমি ঘরে রাখিনি। কাল রাত্রিরে ফেরার পর তুই যখন ঘুমিয়ে পড়লি, আমি মূল দলিল থেকে লেখাগুলো কপি করলাম। তারপর ব্যাগটা রেখে এসেছি হোটেলের লকার রুমে। সেখান থেকে কেউ নিতে পারবে না। তবু একবার ফোন করে দেখা যাক। তিনি ফোনের কাছে বসে রিসিভারটা তোলার আগেই সেটা বেজে উঠল। কাকাবাবু হ্যালো বলার পরই বাংলায় খুশির মেজাজে বলে উঠলেন, আরে আরে, দারুণ চমক দিলে তো! কি খবর জোজো মহারাজ? জোজো বলল, আপনাদেরই তো খবর পাচ্ছি না। কাকাবাবু বললেন, ধরো ধরো, সন্তুর সঙ্গে কথা বলো। তোমার নাম শুনেই সে আমার ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়েছে। সন্তু ফোনটা নিয়ে বলল, তুই এই হোটেলের নম্বর পেলি কি করে রে? জোজো বলল, সেটা আবার কিছু শক্ত নাকি? ইন্টারনেটে সব হোটেলের খবর পাওয়া যায়। তারতুপ শহরের বড় বড় হোটেলের নাম দেখে নিয়ে ইমেল পাঠালাম, উত্তর এসে গেল সঙ্গে সঙ্গে। তোরই তো আগে ফোন করার কথা ছিল। সন্তু বলল, হ্যাঁ, কিন্তু সময় পাইনি রে। জোজো বলল, কেন কেন? তোরা খুব ঘুরে বেড়াচ্ছিস বুঝি? কাকাবাবু কোনো নতুন অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়েছিলেন? সন্তু বলল, না না, আমরা এখানে শুধু খাচ্ছি দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। কাকাবাবু বললেন, জোজোকে বল, আমরা ওকে খুব মিস করছি। এখানে ভালো ভালো খাবার। সন্তু বলল, জোজো, তুই ভূমধ্যসাগরের গলদা চিংড়ি খেলে বুঝতিস অন্য কোনো চিংড়ির সঙ্গে তুলনাই হয় না। জোজো বলল, ও চিংড়ি আমি 2-3 বার খেয়েছি, মোটেই এমন কিছু আহামরি নয়। সন্তু বলল, কি করে খেলি? তুই এখানে এসেছিস? জোজো বলল, না, আমি সিরিয়ায় যাইনি, ইচ্ছে করলেই যেতে পারতাম। একবার বাগদাদ গিয়েছিলাম তো, ওখান থেকে দামাস্কাস বেশি দূর নয়। আর চিংড়ি খেলাম কোথায়? ওই মেডিটারেনিয়ান সির পাশেই তো রিভিয়েরা, সেখানে গিয়েছি কতবার। সেখানেও তো ভূমধ্যসাগরে চিংড়ি পাওয়া যায়। তার চেয়ে কলকাতার চিংড়ি অনেক ভালো। সন্তু জিজ্ঞেস করলো, তুই এখন কি করছিস? শুধু পড়াশোনা? জোজো বলল, না না, বাড়িতে অনবরত অতিথি আসছে। এই তো 2 দিন আগেই বাবার কাছে এসেছিল শচীন তেন্ডুলকর আর রানী। একবার ঢোক গিলে সন্তু বলল, শচীন তেন্ডুলকরকে তো চিনলাম, কিন্তু রানীকে? জোজো বলল, রানীকে চিনিস না? হিন্দি সিনেমার হিরোইন রানী মুখার্জি। সন্তু বলল, ওরা দুজনে একসঙ্গে এসেছিল কেন? বিয়ে করছে নাকি? জোজো বলল, ধ্যাত, তুই কিছুই জানিস না। ওদের তো বিয়ে হয়ে গিয়েছে। আর দুজনে একসঙ্গে আসেনি। শচীন তেন্ডুলকর একা এসেছিল, কিন্তু প্রথমে আমাদের বাড়ি খুঁজে পায়নি, রাস্তায় ঘুরছিল। তখন সৌরভ গাঙ্গুলিকে ফোন করলো, সে এসে বাড়ি চিনিয়ে দিল। আর রানী মুখার্জি এসেছিল আমির খানের সঙ্গে। আমির খানকে জানিস তো? সন্তু বলল, গায়ক? জোজো বলল, তুই কিচ্ছু জানিস না। হিন্দি সিনেমায় সে এখন নাম্বার 1, শাহরুখ খানকেও হারিয়ে দিয়েছে। সন্তু বলল, ওরা মানে তোর বাবার কাছে? জোজো বলল, ওরা কোনো নতুন মানে বড় কোনো কাজ শুরু করার আগে একটা খুব শুভ দিন বেছে নিতে চায়। আর শুভ দিন বাছার ব্যাপারে আমার বাবা যে হোল ইন্ডিয়ায় নাম্বার 1 তা তো সবাই জানে। আমির খান আবার তিলকুটো খেতে খুব ভালোবাসে। আমার মা তাই অনেক বানিয়ে রেখেছিল।
রানী মুখার্জি তার থেকে এক প্যাকেট মুম্বাইয়ে নিয়ে গেল। অমিতাভ বচ্চনকে খাওয়াবে। অমিতাভ বচ্চনের বউ বাঙালি হলেও বাংলা রান্না তো জানে না। সন্তু জিজ্ঞেস করলো, তিলকুটো কি রে জোজো? কাকাবাবু পাশে বসে শুনছেন আর অনবরত হাসছেন। ওদের কথা চলল অনেকক্ষণ। একসময় কাকাবাবু বললেন, এবার তোরা থাম, রাত্রিরের খাবার খেতে হবে না? ফোন ছেড়ে দিয়ে সন্তু বলল, কাকাবাবু জোজো কি বলছে জানো? ওকে আমির খান সিনেমার গল্প লিখতে বলেছে। কাকাবাবু বললেন, হিন্দি সিনেমার গল্প? জোজো খুব ভালো পারবে। তুই গল্প কিংবা কবিতা লেখার চেষ্টা করিস না? সন্তু বলল, না না, আমার পড়তেই ভালো লাগে। কাকাবাবু ঘরেই খাবারের অর্ডার দিয়ে আনিয়ে নিলেন। খাওয়া শেষ করে দুজনে বসলেন বারান্দায়। অন্ধকারেও সমুদ্রের রূপ দেখতে ভালো লাগে। ঢেউগুলোর মাথায় দেখা যায় সাদা রঙের রেখা। ঝলমলে আলোয় সাজানো এক একটা স্টিমার যাচ্ছে এদিক ওদিক। কিন্তু বেশিক্ষণ বসা যাবে না, সনসনে হাওয়ায় বেশ শীত লাগছে। ঘরে গিয়ে একটুক্ষণ বই পড়ার পর ঘুমিয়ে পড়লেন দুজনেই। ঘন্টা দুয়েকও কাটেনি। রাত তখন 1:15। ঘরের বেল বেজে উঠল। কাকাবাবুর পাতলা ঘুম। একবার বেল বাজতেই তিনি জেগে উঠলেন। বেলটা বাজতেই লাগলো বারবার। কাকাবাবু খাট থেকে নেমে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হু ইজ ইট? বাইরে থেকে শোনা গেল, মিস্টার রাজা, আমি পারভেজ, দরজা খুলুন, খুব জরুরি কথা আছে, প্লিজ প্লিজ। কাকাবাবু দরজা খুলে দিলেন। পারভেজ কাচু মাচু হয়ে বললেন, ভেরি সরি, আপনাদের বিরক্ত করলাম, মানে ঘুম ভাঙালাম। খুব জরুরি কথা আছে, মানে আপনাদের এক্ষুনি যেতে হবে। কাকাবাবু বললেন, তার মানে এত রাতে কোথায় যেতে হবে? পারভেজ বললেন, যেতে হবে মানে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। কাকাবাবু এবার অত্যন্ত অবাক হয়ে বললেন, তার মানে? পারভেজ বেচারা তাড়াতাড়ি কিছু বলতে গেলে ইংরেজিতে ঠিক কথা খুঁজে পান না। তবু অনেক চেষ্টা করে যা বোঝালেন তা এই যে কাকাবাবুদের যত তাড়াতাড়ি সম্ভব হোটেল ছেড়ে বেরিয়ে পড়তে হবে। সালাদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে দামাস্কাসে। এই অবস্থাতেও তিনি চেয়েছেন কাকাবাবু আর সন্তুকে সঙ্গে নিয়ে যেতে। এটা তিনি বেশ জোর দিয়ে বলেছেন। কাকাবাবু বললেন, সালাদিন খুব অসুস্থ, তা চিকিৎসার জন্য দামাস্কাসে নিয়ে যাওয়া খুব জরুরি, তা তো বুঝলাম, কিন্তু আমাদের এত রাত্রে যেতে হবে কেন? আমরা তো কাল সকালে গেলেই পারি। পারভেজ বললেন, স্যার, রাত্রিরে চলে যাওয়াই ভালো। কেউ কিছু জানতে পারবে না। এই জায়গাটা আর আপনাদের পক্ষে নিরাপদ নয়। আজ সকালে কি হয়েছে দেখলেন তো? কাকাবাবু বললেন, একটা খুন হতে দেখলাম, কিন্তু তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? পারভেজ বললেন, সম্পর্ক আছে। সন্তু এর মধ্যে উঠে পড়েছে। পারভেজ তার দিকে তাকিয়ে বললেন, চটপট তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। জিনিসপত্রও গুছিয়ে নাও। বোতল থেকে এক ঢোক জল খেয়ে তিনি আবার বললেন, সকালে যে লোকটি খুন হয়েছে সে সালাদিন সাহেবের বড় বোনের ছেলে। ওর নাম জাভেদ। ওর স্ত্রী মারা গিয়েছে, ছেলে মেয়েও নেই। ও তো সালাদিন সাহেবের সম্পত্তির খানিকটা ভাগ পেয়েছিল। ওকে মেরে ফেললে সে ভাগ অন্য কেউ পাবে। সন্তু জিজ্ঞেস করল, কে পাবে? পারভেজ বললেন, সেটা তো একমাত্র সালাদিন সাহেবই জানেন। তার বিশাল সম্পত্তি, আত্মীয় স্বজনরা কে কতটা পাবে তা জানার জন্য ক্ষেপে উঠেছে। মারামারিও শুরু হয়ে গিয়েছে। কাকাবাবু বললেন, আগেকার দিনের রাজা বাদশাদের মধ্যেও এরকম হতো। সন্তু, তুই তো ইতিহাস পড়েছিস। সম্রাট শাহজাহানকে বন্দি করে তার 4 ছেলে মেয়ের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়েছিল। বড় ছেলে দারা শুকর সম্রাট হওয়ার কথা, তাকে খুন করে ছোট ছেলে অরঙ্গজেব সিংহাসন দখল করে নিল। পারভেজ জিজ্ঞেস করলেন, অরঙ্গজেবকে? কাকাবাবু বললেন, এ আমাদের দেশের ইতিহাসের ব্যাপার, আপনি ঠিক বুঝবেন না। পারভেজ বললেন,
আর দেরি করবেন না, চলুন চলুন। সন্তু, সব কিছু গুছিয়ে নাও। কাকাবাবু বলেন, শুনুন পারভেজ, আমাকে বলা হয়েছিল সালাদিন সাহেব সিরিয়া দেশটার সব জায়গায় আমাদের বেড়াবার ব্যবস্থা করে দেবেন। আমরা সেই জন্যই এসেছি, কিন্তু এভাবে যখন তখন এসে তাড়া দেওয়া, মাঝরাত্রিরে হোটেল ছাড়া আমি এমনভাবে বেড়াতে অভ্যস্ত নই। পারভেজ কাচুমাচু হয়ে বললেন, আমার উপর রাগ করবেন না, আমি তো কিছু ঠিক করি না। তবে দামাস্কাস শহর তো আপনাদের দেখাই হয়নি। ওখানে খুব ভালো লাগবে, ওদিকে অনেক বেড়াবার জায়গা আছে। কাকাবাবু গম্ভীরভাবে বললেন, মনে হচ্ছে আমাদের এখন ফিরে যাওয়াই ভালো। এই সব সম্পত্তির ঝগড়ার মধ্যে আমরা থাকতে যাব কেন? সালাদিনের সঙ্গে একবার দেখা হয়ে গিয়েছে, ব্যাস। আর তো এখানে থাকার দরকার নেই। পারভেজ বললেন, না না স্যার, ও কথা বলবেন না। সালাদিন সাহেব আর একবার আপনার সঙ্গে দেখা করতে চান, জরুরি কথা আছে। পারভেজের পীড়াপিড়িতে জামা কাপড় সব সুটকেসে ভরে নেওয়া হলো। একটু পরেই সবাই নেমে গেলেন নিচে। হোটেলের কাউন্টারে একজন লোক রাত্রিরেও ডিউটি দেয়। কাকাবাবু তার কাছ থেকে চাবি চেয়ে লকার রুম থেকে বের করে আনলেন দলিলের ব্যাগটা। গাড়িতে ওঠার পর সন্তু বলল, চা, সেই প্রজ্জ্বলদাকে কোনো খবর দেওয়া হলো না। উনি কাল সকালে আমাদের সঙ্গে বেড়াতে যাবেন বলেছিলেন। কাকাবাবু বললেন, এত রাত্রিরে আর কি করে খবর দেওয়া যাবে? দেখা যাক, দামাস্কাসে গিয়ে যদি ফোন করা যায়। পারভেজ বললেন, এই গাড়িটা আগে যাবে সালাদিনের বাড়িতে, তারপর সেখান থেকে অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে যাবে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল অ্যাম্বুলেন্স নেই, কোনো গাড়িই নেই, সমস্ত বাড়ি অন্ধকার। একজন গার্ডের কাছ থেকে জানা গেল যে সালাদিন সাহেব অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে অ্যাম্বুলেন্স আগেই তাকে নিয়ে চলে গিয়েছে। সঙ্গে গিয়েছে আরও দুটি গাড়ি, সে প্রায় আধ ঘন্টা আগে। কাকাবাবু বললেন, তাহলে আমরা রাত্রিটা এখানেই থেকে যাই না কেন? একটু ঘুমিয়ে নি, সকালে রওনা হব। পারভেজ বললেন, মাফ করবেন মিস্টার কাকা, আমার উপর অর্ডার আছে আজ রাতেই আপনাদের নিয়ে যাওয়ার। কাকাবাবু সন্তুকে বললেন, কি রে সন্তু, আমরা কি এদের সব অর্ডার মানতে বাধ্য? বেড়াতে নিয়ে এসেছে বলে কি মাথা কিনে ফেলেছে নাকি রে? সন্তু এ কথার কি উত্তর দেবে ভেবে পেল না। কাকাবাবু গাড়ি থেকে নেমে দাঁড়ালেন, তাকালেন আকাশের দিকে। এখানকার আকাশে একটুও মেঘ নেই, দেখা যাচ্ছে অসংখ্য তারা। এত উজ্জ্বল আকাশ সচরাচর দেখা যায় না। কাকাবাবু বললেন, আহ, কতদিন রাত দুপুরে আকাশ দেখিনি, তবু আজ পারভেজের টানাটানিতে দেখা হলো। সন্তু, এই মহাকাশে কত তারা আছে তোর ধারণা আছে? খুব ছেলেবেলায় একজন আমাকে বলেছিল, মানুষের মাথায় যত চুল থাকে তার সমান। এখন জানি 1000টা মানুষের মাথায় যত চুল তার চেয়েও বেশি। কাকাবাবু বললেন, এখনো পর্যন্ত মানুষের গোনার ক্ষমতা হয়নি। এখনো আমরা জানি না এত গ্রহ নক্ষত্রের মধ্যে আর কোথাও মানুষ আছে কিনা, কিংবা অন্য কোনো প্রাণী। পারভেজ এসব আলোচনা একটুও পছন্দ না করে বারবার বলতে লাগলেন, স্যার, স্যার, দেরি করবেন না। কাকাবাবু বললেন, আহ, দাঁড়াও না, এমন সুন্দর তারা ভরা আকাশ দেখতে পাওয়া একটা ভাগ্যের কথা। সন্তু, বলতো কোনটা ধ্রুব তারা? পারভেজের অবস্থা দেখে সন্তু হেসে ফেলল। বেচারি বোধহয় এবার কেঁদেই ফেলবেন। তারা টারা দেখার একটুও ইচ্ছে নেই তার। একটু পরেই গাড়িতে উঠতেই হলো। গাড়ি ছুটল মসৃণ রাস্তা দিয়ে। এই সময় রাস্তা একেবারে ফাঁকা, দুটো একটা গাড়ি চলছে মাত্র। কাকাবাবু সামনের সিটে বসেছেন, মাথাটা হেলান দিয়ে বললেন, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি, পৌঁছলে ডেকে দিস। ডাকতে হলো না। কিছুক্ষণ পরে গাড়িটা হঠাৎ থেমে যেতেই তিনি চোখ মেলে তাকালেন। একটা বড় ভ্যান গাড়ি এই গাড়িটাকে আটকে দিয়েছে। তার থেকে টপাটপ করে নেমে এলো 3 জন লোক। তাদের কালো পোশাক
মুখে মুখোশ। কাকাবাবু বললেন, এ আবার কি ঝঞ্ঝাট শুরু হলো? ডাকাতি নাকি? একজন মুখোশধারী ড্রাইভারের পাশের কাছে রিভলভার দিয়ে ইঙ্গিত করলো দরজা খুলে দিতে। ড্রাইভার শুধু কাঁচ খুলে কি যেন জিজ্ঞেস করলো আরবি ভাষায়। সেই লোকটি এবার রিভলভারটা কাকাবাবু ও সন্তুর দিকে দেখিয়ে ইঙ্গিত করলো ওদের নেমে আসতে হবে। কাকাবাবু পারভেজকে বললেন, কেন আমাদের নামতে হবে সেটা জিজ্ঞেস করুন তো। কারণটা না জানলে আমি নামবো না। পারভেজ এদের দেখে বেশ ভয় পেয়ে গিয়েছেন। সিটিয়ে বসে আছেন সামনের সিটে। মিনমিন করে আরবি ভাষায় বললেন কাকাবাবুর কথাটা। রিভলভারদারি এবার রুক্ষভাবে ইংরেজিতে বলল, কাম আউট অফ দ্য কার। কাকাবাবু নিজেই এবার জিজ্ঞেস করলেন। ভাই, সে কোনো কথার উত্তর দেওয়ার আগেই একটা ভ্যান থেকে নেমে এলো আর একজন। এর হাতে একটা বেশ বড় অস্ত্র, লাইট মেশিন গান টান হতে পারে। সে এসে বলল, মিস্টার রাজা, আমাদের ওপর অর্ডার আছে তোমাদের দুজনকে ধরে নিয়ে যাওয়ার জন্য, জীবন্ত অবস্থায়। তোমরা যদি যেতে না চাও তাহলে মৃতদেহ নিয়ে গেলেও চলবে। এখন তুমি কোনটা চাও? কাকাবাবু সন্তুর দিকে ফিরে বললেন, কিরে সন্তু, এক্ষুনি আমাদের মরার কোনো ইচ্ছে নেই কি বল? চল নামি, দেখা যাক এরপর কি হয়। দুজনেই নামলেন গাড়ি থেকে। লোকগুলোর দিকে তাকিয়ে বুঝলেন এদের সঙ্গে লড়াই করার কোনো উপায়ই নেই। সাংঘাতিক সব অস্ত্র রয়েছে ওদের হাতে। বাধা দেওয়ার কোনো মানে হয় না। ইচ্ছে করলে এরা সবাইকে একসঙ্গে ঝাঁঝরা করে দিতে পারে। তিনি ফিসফিস করে সন্তুকে বললেন, মাথা গরম করিস না, এখন এদের কথা মেনেই চলতে হবে। কাকাবাবু ওদের জিজ্ঞেস করলেন, আমাদের মালপত্র গাড়িতেই থাকবে? চতুর্থ লোকটি বলল, সে ব্যবস্থা আমরা করছি, তোমরা ওই গাড়িতে ওঠো। কাকাবাবু আর সন্তু বাধ্য ছেলের মতো সেই ভ্যানের পিছন দিকে উঠলেন। ওরা কাকাবাবুদের সুটকেস আর ব্যাগ সবই নিয়ে এসে ছুঁড়ে ছুঁড়ে ফেলল ওই গাড়ির মধ্যে। গাড়িটা চলতে শুরু করার পর সেই লোকগুলো টপাটপ কাকাবাবু ও সন্তুর হাত আর পা বেঁধে ফেলল, মুখে লাগিয়ে দিল টেপ। এতেও তারা থামল না। কি একটা ইঞ্জেকশন দিয়ে দিল দুজনের বাহুতে। কাকাবাবু বুঝতে পারলেন সেটা অজ্ঞান করার ওষুধ। একটু পরেই টেনে এলো তার চোখ। তিনি ভাবলেন, এই ওষুধ বেশি হয়ে গেলে মানুষের আর জ্ঞান ফেরে না। ওরা কতটা দিয়েছে ঠিক জানে তো? আবার কি চোখ মেলে এই পৃথিবীকে দেখা যাবে? কয়েক মুহূর্ত পরেই তার জ্ঞান চলে গেল। গাড়িটা ছুটতে লাগলো বেশ জোরে। কাকাবাবু আবার চোখ মেললেন ঠিকই। কত ঘন্টা পরে কে জানে। প্রথমে সব কিছুই অন্ধকার মনে হলো। তারপর আস্তে আস্তে দেখতে পেলেন একটা ছোট ঘর, পাথরের দেওয়াল, অনেক উঁচুতে একটা ঘুলঘুলি। সেখান থেকে একটু একটু আলো আসছে। তার হাত পায়ের বাঁধন নেই, মুখটাও খোলা, শুধু মাথাটা একটু ঝিমঝিম করছে। কয়েকবার মাথাটা ঝাঁকুনি দিতে দিতে ভাবলেন, যাক, তাহলে পৃথিবী থেকে বিদায় নিতে হয়নি। পরক্ষণেই ভাবলেন, সন্তু কোথায়? সন্তু? অস্পষ্ট আলোয় দেখতে পেলেন একটা দেওয়ালের পাশে মেঝেতে শুয়ে আছে সন্তু। এখনো তার জ্ঞান ফেরেনি। কাকাবাবু আরও দেখতে পেলেন তাদের সুটকেস, ব্যাগ, তার দুটো ক্রাচ সবই রাখা আছে এই ঘরের মধ্যে। তিনি সন্তুকে কয়েকবার ঝাঁকুনি দিয়ে উঠলেন। সে উম উম শব্দ করল শুধু। কাকাবাবু ভাবলেন, থাক, আর একটু ঘুমোক। তিনি ক্রাস দুটো বগলে নিয়ে ঘরটা ঘুরে দেখলেন। বেশ ছোটই ঘরটা, পাথরের মেঝে, পাথরের দেওয়াল, সাধারণ দরজার বদলে একটা লোহার শিক দেওয়া গেট, তালা ঝুলছে বাইরে থেকে। লোহার শিকের ফাঁক দিয়ে একটা বারান্দার একটুখানি অংশ মাত্র দেখা যায়, আর কিছুই না। ঘুলঘুলিটা এত উঁচুতে যে বাইরে কিচ্ছু দেখার উপায় নেই। হঠাৎ সন্তু ধড়মড়িয়ে উঠে বসে বলল, কি কি হয়েছে? কাকাবাবু বললেন, কই কিছু হয়নি তো, স্বপ্ন দেখছি রে বুঝি। সন্তু বলল, ওহ হ্যাঁ, স্বপ্ন, স্বপ্নই তো। কাকাবাবু বললেন,
ওঠ, চোখে মুখে একটু জল দিয়ে নে, দেখি তো জল কোথায় পাওয়া যায়। একটু খুঁজতেই তিনি দেখলেন একদিকের দেওয়ালের পাশে রয়েছে দুটি জলের বোতল, এমনকি দুটো প্লাস্টিকের গ্লাসও। সন্তুর এখনো ঘোর কাটেনি। সে জড়ানো গলায় জিজ্ঞেস করল, কাকাবাবু, এই জায়গাটা কোথায়? কাকাবাবু বললেন, মনে তো হচ্ছে জেলখানা। কারা আমাকে এখানে আনলো তা তো এখনো বুঝতে পারছি না। তুই কি স্বপ্ন দেখছিলি? ভয়ের? সন্তু বলল, একটু ভয়ের। থাকবে, এখন কি হবে? কাকাবাবু বললেন, অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। কেউ না কেউ আসবে নিশ্চয়ই। তবে বেঁচে তো আছি, ইঞ্জেকশন দিয়ে আমাদের যে মেরে ফেলেনি সেটাই তো যথেষ্ট। আমার ওই ব্যাগটায় সেই দামি জিনিসটা আছে, সেটাও তো নেয়নি। সন্তু আপন মনে বলল, জেলখানা। কাকাবাবু হেসে বললেন, সিরিয়ায় বেড়াতে এসে আমরা বারে বারে বন্দি হয়েই থাকছি, কিন্তু বিশেষ কিছু ঘটছে না। প্রথমবার ছিলাম সালাদিনের বাড়ি, সেটাকে অবশ্য জেলখানা মনে করার কোনো উপায়ই নেই। তারপর পাহাড়ের গুহায়, সেটাও বেশ খোলামেলা ছিল। এটা একেবারেই বাজে জেলখানা। এত ছোট ঘর, আর একটু বসার জায়গাও নেই। সন্তু লোহার গেটটার কাছে গিয়ে বলল, বাইরেটাও কিছু দেখা যায় না। কাকাবাবু বললেন, এবার মনে হয় সিরিয়াস কিছু ঘটবে। সিরিয়াস, সিরিয়াস কাণ্ড। অনেকটা ফেলুদার গল্পের মতো শোনাচ্ছে না? সন্তু, তুই ফেলুদার গল্পগুলো পড়িস? সন্তু বলল, আর একটাও বাকি নেই, আর বেরোবে না, সেই জন্য খুব দুঃখ হয়। কাকাবাবু বললেন, ফেলুদাকে আমারও খুব ভালো লাগে। ফেলুদা বোধহয় কখনো বিদেশে আসেনি, তাই না? সন্তু বলল, না, আমার তো মনে পড়ছে না। কাকাবাবু বললেন, এই জায়গাটা যে কোথায় তাও তো বুঝতে পারছি না। কেন যে কারা ধরে আনলো তাই বা কে জানে। সন্তু, তুই এক কাজ কর, ওই যে উপরের ঘুলঘুলিটা থেকে দিনের আলো আসছে, অত উঁচুতে তো ওঠার উপায় নেই। তুই আমার কাঁধে ওঠ, তারপর উঁকি দিয়ে দেখ তো। সন্তু একটু ইতস্তত করে বলল, আমি কাঁধে চাপবো? কাকাবাবু বললেন, হ্যাঁ, তোর ছেলেবেলায় আমি তোকে কত কাঁধে করে ঘুরে বেরিয়েছি। একবার সেই কোদাই কানালে তুই এক জায়গায় লাফাতে গিয়ে পা মুচকে ফেলেছিলি, হাঁটতে পারতিস না। তখন তোকে আমি কাঁধে নিয়ে পাহাড়েও উঠেছি। তখন অবশ্য আমার দুটো পাই ভালো ছিল। সন্তু বলল, সে তো অনেক আগে কাকাবাবু, এখন আমি বড় হয়ে গিয়েছি। কাকাবাবু বললেন, বড় হয়েছিস ঠিকই, কিন্তু পুরোপুরি হোসনি। আর আমিও এমন কিছু বুড়ো হইনি যে তোকে কাঁধে নিতে পারবো না। ওঠ ওঠ। কাকাবাবু বসে পড়ার পর সন্তু তার ঘাড়ে বসে দুদিকে দুপা ঝুলিয়ে দিল। কাকাবাবু উঠে দাঁড়ালেন আস্তে আস্তে। প্রথমে উকি দিতে গিয়েই সন্তু চমকে আহ বলে উঠল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হলো? ঘুলঘুলিটার ঠিক ওপাশেই একটা পাখির বাসা, বেশ বড় আকারের একটা পাখি, সম্ভবত চিল, ঝটপটিয়ে উড়ে গেল। ঘুলঘুলিটা বেশ বড়, তবে মাঝখানে রয়েছে তিনটে লোহার রড। সেগুলো বেশ মজবুত, খালি হাতে ভেঙে ফেলার প্রশ্নই ওঠে না। বাইরের দিকে তাকিয়ে সন্তু বলল, কাকাবাবু, এই জায়গাটা বেশ উঁচুতে, ছোটোখাটো পাহাড় টাহাড়ের উপর হতে পারে। নিচে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ঢালু হয়ে নেমে গিয়েছে, অনেক গাছপালা। কাকাবাবু জিজ্ঞেস করলেন, মানুষজন দেখতে পাচ্ছিস? সন্তু বলল, না। ও হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ি উঠে আসছে ওপরের দিকে, এখনো গাড়িটাকে খুব ছোট্ট দেখাচ্ছে। হঠাৎ পিছন দিকে তালা খোলার শব্দ হলো, কেউ যেন ঢুকছে ভিতরে। সন্তু লাফ দিয়ে নেমে পড়ল কাকাবাবুর ঘাট থেকে। ঘরে যে লোকটা ঢুকলো তাকে একটা গরিলা বলে ভুল করা যেতেই পারে। খুব বেশি লম্বা নয়, কিন্তু যথেষ্ট চওড়া, হাঁটছেও থপথপ করে।
নীল রঙের প্যান্ট ও শার্ট পরা, কোমরের বেল্টে ঝুলছে একটা রিভলভার। দু হাতে দুটো প্লেট ভর্তি খাবার মাটিতে নামিয়ে রেখে সে কাকাবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, টি আর কফি? প্রথমে বুঝতে না পেরে কাকাবাবু তাকিয়ে রইলেন। দ্বিতীয়বার শুনে বললেন, কফি। লোকটি আবার জিজ্ঞেস করল, উইথ মিল্ক অ্যান্ড সুগার? কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন, মিল্ক অ্যান্ড সুগার ফর হিম, আমার জন্য ব্ল্যাক। লোকটি গেটে চাবি লাগিয়ে চলে গেল। সন্তু দেখল প্লেটে রয়েছে 2 রকম কাবাব, কিছু সবজি, রুটি আর ডিম সিদ্ধ। কাকাবাবু বললেন, এদেশে এরা বন্দি করে রাখলেও খাবার সবসময় ভালো দেয়, তাই না? সন্তু বলল, ডিম সেদ্ধ দিয়েছে, একটু নুন পেলে ভালো হতো। কাকাবাবু বললেন, তাই তো, নুন ছাড়া ডিম তো খাওয়াই যায় না। চেয়ে দেখবো যদি দেয়, আবার চাইলে রেগে যেতেও পারে। লোকটি খুব তাড়াতাড়ি ফিরে এলো, একটা ট্রেতে 2 কাপ কফি, দুধ, চিনি নিয়ে। সন্তুর দিকে তাকিয়ে বলল, খাওয়া শুরু করনি? খাও খাও, ঠান্ডা হয়ে যাবে। সন্তু কিন্তু কিন্তু করে বলল, একটু সল্ট, ডিম খেতে গেলে। লোকটি বলল, নুন নেই? ছি 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 ছি, ওরে নির্বোধ! সে নিজেই নিজের 2 গালে 2টি চড় কষালো। দ্রুত বেরিয়ে গিয়ে ফিরেও এলো প্রায় সঙ্গে সঙ্গে, নুন আর গোলমরিচ নিয়ে। এরপরেও সে চলে গেল না, দাঁড়িয়ে রইল একটু দূরে। কাকাবাবু বললেন, খেয়ে নে সন্তু, দেরি করে লাভ নেই। ওরা খাবারে হাত দিতে না দিতেই লোকটি হঠাৎ চেঁচিয়ে উঠল। স্টপ স্টপ! তারপর কাকাবাবুর দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলে উঠল, আমি একটা বোকা, তোমাদের আগে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। তোমরা বিফ খাও তো? না হলে অন্য খাবার নিয়ে আসবো। কাকাবাবু বললেন, আমরা সব রকম মাংসই খেতে পারি, আগে একটু চেখে দেখি, ভালো লাগলে খাই, কোনো সংস্কার নেই। লোকটি বলল, আমি শুনেছি ইন্ডিয়ার লোক বিফ খায় না, তারা গরুকে পুজো করে। কাকাবাবু বললেন, ইন্ডিয়ায় এরকম মানুষ আছে ঠিকই, তবে সবাই নয়। গরুর যেমন প্রাণ আছে, তেমনি পাঁঠা, ভেড়া, হাঁস, মুরগি এরাও তো শুধু মানুষের খাদ্য হওয়ার জন্য জন্মায়নি। সেই হিসেবে নিরামিষ খাওয়াই উচিত, কিন্তু লোকটি বলল, বুঝেছি বুঝেছি, গরু মারা উচিত নয়, তবু আমরা মারি আর খাই। আমার একটা পোষা ভেড়া আছে, তাই আমি ভেড়ার মাংস খাই না। কাকাবাবু কৌতূহলের চোখে সন্তুর দিকে তাকালেন। জেলখানার পাহারাদাররা তো কখনো এই ধরনের কথাবার্তা বলে না। এরপর সে সন্তুকে জিজ্ঞেস করল। তুমি ছাত্র? সন্তু দুদিকে মাথা নাড়ল। সে আবার জিজ্ঞেস করল। এখন ছুটি? সন্তু এবারও মাথা নাড়ল দুদিকে। লোকটি বলল, এই বয়সে তো খুব পড়াশোনার চাপ থাকে, কিন্তু তোমার গায়ে ওই পাতলা কোট, তুমি জানো না সন্ধ্যের পর এখানে খুব শীত পড়ে? আর কিছু গরম জামার সঙ্গে নেই? সন্তু বলল, এতেই আমার বেশ চলে যাচ্ছে। লোকটি বলল, হুম, এটা পাহাড়ের উপরে, এখানে ঠান্ডা বেশি। রাত্রিবেলা কম্বল দেব, কিন্তু দিনের বেলা কম্বল দেওয়ার অর্ডার নেই। সে আবার বেরিয়ে গেল। ফিরে এলো বেশ মোটা একটা ঝাপ্পা ঝোপ্পা কোট নিয়ে। সন্তুকে বলল, এটা আমার ছেলের, তুমি এটা পরো। সন্তু 2-3 বার বলল, আরে না না, আমার লাগবে না, লাগবে না। তবু সে ধমক দিয়ে বলল, পরে নাও, ঠান্ডা লাগলে তখন বুঝবে। এখানকার ঠান্ডা সহজে যেতে চায় না। কাকাবাবু অবাক হয়ে তাকিয়ে আছেন লোকটির দিকে। কোনো জেলখানার পাহারাদারদের এমন ব্যবহার কোনো গল্পের বইয়েও দেখা যায়নি। লোকটির অত বড় চেহারা, কিন্তু স্বভাব যেন অতি কোমল। সন্তুর প্রতি ব্যবহারে স্নেহ ঝরে পড়ছে। সন্তুর জন্য সে নিজের ছেলের কোট এনে দিল। কাকাবাবু খুব সাবধানে বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? লোকটি মুখ তুলে তাকালো। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি এত ভালো ইংরেজি শিখলেন কোথায়? সে বলল, ভালো?
না না, ভালো বলতে পারি না, তবে কাজ চালাতে পারি। আমি আর্মিতে ছিলাম তো, 22 বছর কাজ করেছি, অনেক দেশ ঘুরেছি। তারপর একবার একটা পায়ে বোমার আঘাত লাগলো, পায়ের খানিকটা কেটে বাদ দিতে হলো শেষ পর্যন্ত। আমার বা পাটা কাঠের পা। আপনারও তো দেখছি এক পায়ে গন্ডগোল। কাঠের পা লাগিয়ে নিচ্ছেন না কেন? দেখবেন কোনো অসুবিধে হবে না, আর ক্রাচ ব্যবহারও করতে হবে না। কাকাবাবু বললেন। আমার এতেই বেশ চলে যাচ্ছে। তাছাড়া আমার তো পা কেটে বাদ দিতে হয়নি, পায়ের পাতার হাড়গুলো শুধু ভেঙে গিয়েছে। জেলখানার পাহারাদারদের সাধারণত কোনো প্রশ্ন করলে উত্তর তো দেয়ই না, বরং রেগে গিয়ে মুখ ঝামটা দেয়। এই লোকটি বেশ কথা বলার মুডে আছে দেখে কাকাবাবু বললেন। যুদ্ধে আহত হওয়ার পর আপনি অবসর নিয়েছেন? লোকটি বলল। অবসর মানে? তাড়িয়ে দিয়েছে। জানেন মিস্টার, আমি যদি যুদ্ধে মরে যেতাম তাহলে আমার ফ্যামিলি অনেক টাকা পেত। আহত হয়েছি বলে সামান্য কিছু টাকা দিয়ে বিদায় করে দিয়েছে। এখন আমাকে চাকরি করে খেতে হয়। কাকাবাবু সহানুভূতির সুরে বললেন। কেন, আপনাদের গভর্নমেন্ট পেনশন দেয় না? লোকটি বলল। ছাই দেয়। তাছাড়া আমি ইরাকের লোক, সেখানে কি কাণ্ড হচ্ছে জানেন নিশ্চয়ই। আমেরিকানরা তো আছেই, তাছাড়া আমরা নিজেদের মধ্যে মারামারি করে মরছি। কাকাবাবু বললেন। হ্যাঁ জানি। ইরাকিদের সঙ্গে কুর্দিশদের খুব ঝগড়া। আমার নাম রাজা, আমার এই ভাইপোর নাম সন্তু। আপনার নামটা এখনো জানা হয়নি, জানতে পারি কি? লোকটি বলল। আমার নাম সাবা কাব্বানি। আপনি কুর্দিশদের কথা জানেন? আমি একজন কুর্দিশ। এতক্ষণ পর সন্তু জিজ্ঞেস করল, আপনার ছেলে কি করে? করে নিশ্চয়ই। তক্ষুনি উত্তর না দিয়ে সাবা কাব্বানি একটুক্ষণ চুপ করে রইল। তারপর অদ্ভুত ঠান্ডা গলায় বলল। সে বেঁচে নেই। সে পড়াশোনায় বেশ ভালো ছিল, কিন্তু একদিন রাত্রিরে কারা যেন আমাদের বাড়ির উপর বোমা ছুটতে শুরু করে। একটু পরেই আগুন ধরে যায়। আমার ছেলের মাথায় একটা বোমা লাগে। আমরা কোনো রকমে পালিয়ে এসেছি ইরাক ছেড়ে সিরিয়ায়। এরকম একটা কথা শুনে কাকাবাবু ও সন্তু মাথা নিচু করে ফেললেন। ওই বয়সের ছেলে মারা গিয়েছে, কি সাংঘাতিক কষ্ট। লোকটির কিন্তু চোখে জল নেই। আপন মনেই আবার উদাসীন গলায় বলল। তার নাম ছিল হামিদ। সে পড়াশোনায় খুব ভালো ছিল, তোমার বয়সী। জানি না আল্লাহ আমাদের কপালে আরো কত কঠিন পরীক্ষার কথা লিখে রেখেছেন। আমাদের আর একটা মেয়েও হারিয়ে গিয়েছে যুদ্ধের মধ্যে, তার কোনো খোঁজ পাইনি। সন্তু জিজ্ঞেস করল, আপনি একটু জল খাবেন? সাবা কাব্বানি সন্তুর মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল। না, জল খাবো না। তোমরা ভালো থেকো। এই সিরিয়া দেশটা বেশ শান্তিপূর্ণ, যুদ্ধ টুদ্ধ হয় না, তবে মানুষই তো মানুষের শত্রু। কাকাবাবু জিজ্ঞেস করলেন। আচ্ছা, এই জায়গাটা কোথায় তা জানতে পারি কি? সাবা কাব্বানি বলল। হ্যাঁ, তা পারবেন না কেন? এ হচ্ছে কালাত আল হোসেন। নাম শুনেছেন? খুব বিখ্যাত জায়গা। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন। আরবি ভাষায় কাল আ মানে আমরা যাকে বলি কেল্লা, অর্থাৎ দুর্গ। সাবা কাব্বানি বলল। এর আর একটা নাম আছে, ক্রাকতে সেভালিয়ের। কাকাবাবু এবার চমকে উঠে বললেন। এটা তো ফরাসি নাম। হ্যাঁ, নাম শুনেছি, বিশ্ববিখ্যাত। ক্রাকদে সেভালিয়ের একটা খুব প্রাচীন দুর্গ। সাবা কাব্বানি বলল। আপনারা সেই দুর্গের চূড়ায় বন্দী হয়ে আছেন। কাকাবাবু বললেন। সে কি, এইসব দুর্গ তো এখন মিউজিয়াম, লোকে দেখতে আসে, তাই না? সাবা কাব্বানি বলল। হ্যাঁ, তা আসে সকাল 9টা থেকে 5:30। কিন্তু দর্শকদের তো সব জায়গায় যেতে দেওয়া হয় না, ওপর দিকটার দরজা বন্ধ থাকে।
এখান থেকে অবশ্য চেঁচালেও নিচে কেউ শুনতে পাবে না। কাকাবাবু জিজ্ঞেস করলেন। আমাদের কে এখানে বন্দি করে রেখেছে? এবার একটুক্ষণ চুপ করে রইল কাব্বানি। মুখখানা তার করুণ হয়ে এলো। তারপর কাঁচুমাচু গলায় বলল, আমায় মাফ করবেন, সেটা তো আমি বলতে পারবো না। আমি চাকরি করি, আমাকে হুকুম মেনে চলতে হয়। কাকাবাবু বললেন। ঠিক আছে, ঠিক আছে। কাব্বানি এবার প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আমায় মাফ করবেন, নাম বলা নিষেধ আছে। কাকাবাবু তাকে সান্ত্বনা দিয়ে বললেন। না না, বলতে হবে না, আমরা জানতে চাইবো না। কাব্বানি বলল, এই চাকরি চলে গেলে আমি আর অন্য কোনো চাকরি পাবো না। কে দেবে? একটা পা নেই। এই সময় তার কোটের পকেটে মোবাইল ফোন বেজে উঠল। সেটা বের করে দু চারটে কথা বলার পর সেটা বন্ধ করে কাকাবাবুকে বলল, আমাকে এখন নিচে যেতে হবে, পরে আবার আসবো। সন্তুর দিকে তাকিয়ে বলল, কোটের বোতাম লাগাওনি কেন? বিকেল হলেই শীত পড়তে শুরু করবে, ঠান্ডা লাগিও না। সে লোহার গেটে তালা দিয়ে চলে গেল। কাকাবাবু বললেন, কি ব্যাপার বলতো সন্তু, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, বেশ কয়েক জায়গায় বন্দি হয়েও থেকেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। জেলখানার পাহারাদার এমন ভালো মানুষ, তোকে ওর ছেলের কোট এনে দিল। সন্তু বলল, সত্যি আমার বেশ শীত করছিল, মানুষটা সত্যিই ভালো। কাকাবাবু বললেন, ভালো মানে? আর একটু হলে কেঁদেই ফেলতো। কিন্তু একটা কি মুশকিল হলো বলতো, কি? এখানে কতক্ষণ বা কতদিন থাকতে হবে তা তো বুঝতে পারছি না। কিন্তু এখান থেকে পালাবার চেষ্টা করব কি করে? লোকটির গায়ে যতই জোর হোক, তুই আর আমি একসঙ্গে চেষ্টা করলে ওকে কাবু করে ফেলা যেতে পারে। তারপর কোমর থেকে রিভলভারটা তুলে নিতে পারলে। সন্তু বলল, আমাকে ওর ছেলের কোটটা দিল, এখন ওর গায়ে হাত দেবো কি করে? কাকাবাবু বললেন, সেটাই তো কথা। তাছাড়া ওকে কাবু করে যদি পালাতে পারি, তাহলে ওর চাকরি যাবে। সন্তু ফিকফিক করে হাসতে লাগলো। কাকাবাবু নিজেও হাসতে শুরু করে জিজ্ঞেস করলেন, তুই হাসছিস কেন রে? সন্তু বলল, কারারক্ষী চাকরি রক্ষার জন্য বন্দিরা পালাবার চেষ্টা করতে পারবে না, এই নিয়ে বেশ একটা গল্প লিখে ফেলা যায়। কাকাবাবু বললেন, সাবা কাব্বানি যেন সত্যিই একটা গল্পের চরিত্র। অত বড় চেহারা, কিন্তু মনটা খুব নরম। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, এই যেখানে আমরা বন্দি হয়ে আছি সেটা সিরিয়ার মধ্যেই তো? হ্যাঁ। তবে এই দুর্গটার ফরাসি নাম কেন? কাকাবাবু বললেন, তুই ক্রুসেডের কথা কিছু জানিস? একটু একটু জানি, মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের লড়াই। সেরকম তো রাজ্যে রাজ্যে লড়াই লেগেই আছে, এটা অন্য রকম। জেরুজালেম তো খ্রিশ্চানদের একটা পবিত্র শহর, একসময় সেটা মুসলমানদের অধিকারে চলে যায়। তখন ইউরোপের বেশ কয়েকটা দেশের যারা বীরপুরুষ। সন্তু বলে উঠল, বুঝেছি, নাইট, তাই না? কাকাবাবু বললেন, হ্যাঁ, তাদের নাইট বলতো। তারা ঠিক করলো নিজেরাই লড়াই করে পবিত্র জেরুজালেম শহর উদ্ধার করবে। অনেক বছর ধরে সেই যুদ্ধ চলেছিল। এই দিকটা ছিল নাইটদের যাতায়াতের একটা রাস্তা। বহু দূর থেকে তারা ঘোড়া ছুটিয়ে আসতো, তাই তাদের মাঝে মাঝে আশ্রয়েরও দরকার হতো। সন্তু বলল, এই দুর্গে তারা বিশ্রাম নিত? কাকাবাবু বললেন, এই দুর্গের অধিকার নিয়েও অনেক লড়াই আর কয়েকবার হাত বদল হয়েছিল, সেসব ইতিহাস পড়ে নিস। সন্তু বলল, এই নাইটদের দুর্গে আমরা এখন বন্দি, কিন্তু এই ঘরগুলো এত ছোট কেন, বিচ্ছিরি? কাকাবাবু বললেন, এটা তো গেস্ট রুম নয়, কাউকে মারবার আগে এই ঘরে আটকে রাখা হতো। এখন আমাদের সময় কাটবে কি করে? একটা গান গাওয়া যাক বরং। কাকাবাবু গান ধরলেন। সেটা আসলে গান নয়, একটা কবিতা। কাকাবাবু তাতে নিজস্ব সুর লাগিয়ে দিলেন।
ইহার চেয়ে হতেম যদি আরো বেদুইন, চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন। আজ এখানেই শেষ করছি আরব দেশে সন্দু কাকাবাবুর দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।